সব বৈষম্যের বিরুদ্ধে মানুষের যে বেদনা আছে সেই বেদনার একটা ঐক্য হয়েছিল, যে কারণে দেখুন সরকারি হিসাবে গেজেটে তো 844 জনের মৃত্যুর আমরা তালিকাটা পেলাম। তার মধ্যে 284 জন হচ্ছে শ্রমিক, 269 জন ছাত্র, 120 জন যদি বলি তোমার সাধারণ মানুষ, 108 জন কর্মচারী এবং অন্যান্য। এটা তাহলে দেখুন তো, আন্দোলনটা তো আমরা সবাই বলছি ছাত্ররা ইনিশিয়েট করেছে, ছাত্রদের চেয়ে অনেক বেশি শ্রমিক এবং কর্মচারীরা জীবন দিল কেন? কারণ বৈষম্যের বেদনা তাদের জীবনে আঘাত করেছে সবচেয়ে বেশি। এই আন্দোলনে এত বেশি সংখ্যক শিশু মৃত্যুবরণ করলো কেন? কারণ এই শিশুদের মধ্যে কেউ কেউ যেমন বাবার কোলে মৃত্যুবরণ করেছে, কেউ কেউ কিন্তু স্কুল থেকে বেরিয়ে এসেছিল, সে রাজনীতি বোঝে নাই, কিন্তু এটা বুঝেছে জনগণের উপর একটা অন্যায় চলছে, সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটা তার নৈতিক দায়িত্ব। তার মানে একটা নৈতিকতার বোধ তৈরি হয়েছিল। আমরা এটাকে মনে করি আমাদের জাতির একটা বড় সম্পদ, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ কীরকম একটা নৈতিক শক্তি নিয়ে দাঁড়ায় বলে 5ই আগস্ট যে বিজয়টা হলো, সেই দিনের কথা আমাদের অনেক দিন মনে থাকবে। এই যে লক্ষ লক্ষ মানুষ যে রাস্তায় নেমে এলো, তাদের ক্রোধ ছিল, স্বপ্ন ছিল, বিক্ষোভ ছিল, তার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞাও ছিল যে আর বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ দেখতে চাই না। কিন্তু 1 বছর পরে আজকে আমরা সেই জায়গায় 1 বছর পরে আমরা থাকতে পেরেছি কিনা এটাও একটু বিবেচনা করা দরকার। আমরা যখন সেকেন্ড রিপাবলিকের কথা শুনছি তখন আমাদের একটু আতঙ্ক তৈরি হয়। যেমন 1789 সালে ফরাসি বিপ্লবের পরে সম্ভবত 93 সালের দিকে ফার্স্ট রিপাবলিক যখন হয়, তার আগে কিন্তু নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্বে বিদীর্ণ হয়ে বিপ্লবের নেতারা প্রায় সবাই মৃত্যুবরণ করেছেন। এবং সেই সময় কিন্তু নেপোলিয়ন আবার রাজতন্ত্র ফিরিয়ে আনে। তো ফ্রান্সের জনগণ দেখলো যে রাজতন্ত্রের বিরুদ্ধে এত লড়াই, সেই রাজতন্ত্রে আবার ফিরে এলো। ফলে 1848 সালে তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করলেন। এটা 5 বছর ছিল। তাহলে 1789 থেকে 1848 এর মধ্যে অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিক হচ্ছিল। আচ্ছা, বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকটা আমরা কীভাবে দেখব? যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি অথবা আমাদের রাজনৈতিক তর্ক, সেই বিষয়টা আমাদের একটু ভালো করে বুঝতে হবে যে কখন আমি ফার্স্ট রিপাবলিক ডিক্লেয়ার করলাম আর কখন আমি সেকেন্ড রিপাবলিক ডিক্লেয়ার করলাম। কারা ফার্স্ট রিপাবলিক ডিক্লেয়ার করেছিল? ফার্স্ট রিপাবলিকের আমাদের কমিটমেন্ট কী ছিল, ফেইলিওরটা কোথায়? আর সেকেন্ড রিপাবলিকের ক্ষেত্রে নতুন ধরনের কমিটমেন্টটা কী? আমরা তো দেখলাম বলা হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। তা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে একটা সরকার কীভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে? একটা শোষণমূলক ব্যবস্থাকে টিকিয়ে রাখা আর নিপীড়নমূলক প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা আর জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে ক্ষুণ্ণ করা, এটাই তো একটা বলবো যে ফ্যাসিবাদের ম্যানিফেস্টেশন। সেটার বিরুদ্ধে যদি লড়াই হয় তাহলে সেই লড়াইয়ের জন্য আমাদের বারবার কেন সেকেন্ড রিপাবলিকের কথা বলতে হবে? বারবার কেন আমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলতে হবে? কেন আমাদের এগুলো বলতে হবে? আমাদের বলতে হবে যে সংবিধান আমাকে যে সাম্য, সামাজিক মর্যাদা এবং মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলেছিল, তোমরা ক্ষমতায় থেকে সেগুলো পদে পদে বিঘ্নিত করেছিল, সাম্যের পরিবর্তে বৈষম্য এসেছিল এবং বৈষম্যের বেদনা থেকে আমরা বৈষম্য বিরোধী একটা সংগ্রাম করেছিলাম। আমরা মনে করি যে রাজনীতিতে এই ধারাবাহিকতাটা খুব গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতা না থাকলে নানা ধরনের সন্দেহ তৈরি হয় এবং এই সন্দেহ শেষ পর্যন্ত গিয়ে দানাবাদে কোথায়, আমি এটা বলে শেষ করি, নির্বাচন কি হবে এই প্রশ্নে। আচ্ছা, সেই প্রশ্নে আসবো, নির্বাচন কি হবে কিনা সেটা নিয়ে কথা বলবো। জাভেদ রাসিন, তার আগে একটু সংবিধান নিয়ে কথা বলি। আপনারা সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা আবারও এবার উচ্চারিত, আমরা বলিনি, এটা বিএনপি নেত্রী বলেছিলেন বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার কথা। কিন্তু এখন আপনারা বলছেন আবার নতুন করে সংবিধান, এখনকার বাস্তবতায় এখনকার কথা যেহেতু আমরা আলোচনা করছি, তো আপনারা বলছেন সংবিধান ফেলে দেওয়ার কথা, নতুন সংবিধানের কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে সংবিধান সংস্কার কমিশন হলো এবং সেখানে সবগুলো দল আপনারা সহজে গেলেন, আলোচনা করলেন, এটা আপনারা কেন করলেন? তাহলে এটা শুরুতেই তো আপনারা বলে দিতে পারতেন যে আমরা সংবিধান সংস্কার চাই না। তা দেখুন, সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধান এটি আমাদের রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক লড়াই। আমরা যদি বলি, আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনা প্রবাহে আমরা দেখেছি রাষ্ট্র একের পর এক ফেল করেছে। বিভিন্ন ঘটনা প্রবাহে রাষ্ট্র কিন্তু গণতান্ত্রিক যে অগ্রযাত্রায় যাওয়ার কথা ছিল সেটি যায়নি, বারবার সেটি বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্রের মোড়কে ফেসিবাদ এসেছে, মার্শাল ল এসেছে, বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং রাষ্ট্র যে একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের দিকে যাওয়ার কথা ছিল, যে মূলনীতিতে আমাদের মহান স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, সেই মূলনীতিও কিন্তু আমাদের সংবিধানে স্থান পায়নি। সেদিক থেকে আমরা মনে করি যে রাষ্ট্র এতবার ফেল করেছে স্বাধীনতার পরে এই 53 বছরে, যে আমাদের একটি নতুন রিপাবলিক
বা সেকেন্ড রিপাবলিকের ধারণা যেটি আমরা বলছি কিংবা নতুন সংবিধানের কথা বলছি যে এটি ফেল করেছে, আমরা নতুন করে শুরু করতে চাই, নতুন করে একটি সিস্টেম ডেভেলপ করতে চাই, এই কারণে আমরা নতুন করে সংবিধান লেখার কথা বলেছি। এর মানে এই না যে আমরা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চেয়েছি, আমরা পুরাতন সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছি না। যেহেতু রাষ্ট্র বারবার এই সাংবিধানিক কাঠামোতে বারবার ফেল করেছে, আমরা চেয়েছি এটার কি কি সমস্যা আছে, কি কি এটার ভুল আছে বা কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করার জায়গা আছে সেগুলো নিয়ে আমরা নতুন করে লিখতে পারি কিনা, সেই জায়গাটায় আমাদের। যেমন রতন যে উদাহরণটা দিলেন, আমরা যেমনটা জানি যে ফ্রান্সের কথা যিনি বললেন যে বারবার ফ্রান্সে অনেকগুলো রিপাবলিক হয়েছে, অনেকগুলো 5বার রিপাবলিক ওখানে। এখন নতুন রিপাবলিকের ধারণা কখন আসে? আগেরটা ফেল করলেই আসে, রাইট? মানে তাহলে এখন সেকেন্ড রিপাবলিক ঘোষণা করলেই যে এটাই সফল হয়ে যাবে তার তো কোনো গ্যারান্টি নাই আসলে। সেটা আসলে সময়ের উপর ডিপেন্ড করে, সেটা জনগণ কিভাবে চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, রিপাবলিকটা কিভাবে কায়েম হচ্ছে সেটার কথা ডিপেন্ড করে। কারণ ফ্রান্সে তো রিপাবলিকটা একটা কেওয়াটিক সিচুয়েশনের মধ্যে ছিল অনেক বছর, যেই কেওয়াটিক সিচুয়েশন আমাদের এখানে অতটা প্রবলভাবে নাই। আর আপনি যেটা বলছিলেন যে আমরা তাহলে ঐকমত্য কমিশনে কেন যাচ্ছি, আমরা যদি নতুন সংবিধানের কথা বলি, আমরা নতুন সংবিধানের কথা বলছি সেটা আমাদের রাজনৈতিক লড়াই, আমরা যেটা বলছি প্রথম থেকেই। কিন্তু একই সাথে আমরা আবার বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের যে বিদ্যমান সাংবিধানিক কাঠামো আছে, ঐকমত্যের স্বার্থে আমরা আমাদের অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে এসে আমরা সবার সাথে আলোচনার ভিত্তিতে যদি সংবিধানটা সংস্কার করে বর্তমান সংবিধানটাকে যদি একটা ইমপ্রুভমেন্টের জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটারও আমরা পক্ষে আছি। সেটা যদি হয় তাহলে তো ভালো, তাহলে হয়তো আমাদের ওই দাবিতে যাওয়ার দরকার পড়বে না যদি এটা কাজ করে। তো সেই জন্যই আমরা ঐকমত্যের স্বার্থে সকল দলগুলোর সাথে সংবিধান সংস্কারে আমরা দেখছি যে অনেক জায়গাতেই দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। না, ঐকমত্যে পৌঁছেছে এই কথাটি যেমন সত্য, আবার ঐকমত্যে পৌঁছেনি এই কথাটিও সত্য। একই সাথে বিএনপি অনেকগুলো জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, যে জায়গাগুলো আসলে কিভাবে বাস্তবায়ন হবে আমরা জানি না, যে জিনিসগুলো নতুন করে যদি সংবিধান, একটা গণপরিষদের কথা আপনি বলছেন, নতুন সংবিধানের কথা বলছেন, ধরা যাক একটা নতুন সংবিধান হলো, তাহলে যে জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এই জায়গাগুলোর বাইরে আপনারা আর কি চাইবেন সেই সংবিধানে? না, দেখেন, গণপরিষদের ধারণাটা তো আসলে শুধু একটা সংবিধান করার তা না। আমরা যদি আমাদের গণপরিষদটা দেখি, গণপরিষদ বিতর্কের জায়গাটা দেখি, গণপরিষদ হলে আপনার, আমি ছোট্ট করে যদি বলি, আমাদের যে ঐকমত্য কমিশনে ধরেন মূলনীতি, রাষ্ট্রের মূলনীতি নিয়ে কথা হচ্ছিল, এখানে দুইটা স্পষ্টত ভাগ দেখা গিয়েছে। বামপন্থী দলগুলো তারা ওয়াকআউট করেছে, তারা বৈঠক বর্জন করেছে। গণপরিষদে এই আলোচনাগুলো আরো বিস্তৃত হয়। হ্যাঁ, এটা আসলে এক মাসের আলোচনায় একটা সংবিধান নতুন করে সংস্কার বা লেখার জায়গাটায় যাওয়া যায় না। সেটার জন্য আমাদের এই সংবিধান কিন্তু একটা লম্বা সময় বিতর্কের পরে কিন্তু আমরা পেয়েছি। ঠিক একইভাবে এই জন্য আমরা বলছিলাম গণপরিষদ হলে সবচেয়ে ভালো হতো, সকল মত, সকল। আরেকটি জিনিস একটু বলে রাখি, সংবিধান যেটা ঐকমত্য কমিশন, সেটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে, কিন্তু রাজনৈতিক দলের বাইরেও তো আরো অনেক জনগোষ্ঠী আছে, আমাদের যে জনগণ আছে তাদের চাওয়া পাওয়ার ব্যাপার আছে, সিভিল সোসাইটি আছে, বা বিভিন্ন আপনার শ্রমিকরা আছে, মেহনতি মানুষরা আছে, তাদের কথা তো এখানে প্রতিফলিত হচ্ছে না। সেজন্যই আমরা মনে করেছি গণপরিষদ হলে বিভিন্ন শ্রেণী পেশার মতের মানুষের প্রতিফলন। গণপরিষদ হলে তো নির্বাচিত প্রতিনিধিরাই সেই গণপরিষদে থাকতেন, এবং অতীতেও আমরা গণপরিষদে দেখেছি যে তখনও কিন্তু সেই গণপরিষদ নিয়েও অনেক অভিযোগ ছিল। স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন তাদের কথা শোনা হয়নি, এবং সেখানে তো নোট অফ ডিসেন্ট বা আপনার 70 অনুচ্ছেদের জন্য কেউ কোনো ভিন্ন মতো সেখানে রাখতে পারেননি। মেজরিটি যাদের ছিল তাদের মতেই সেই সংবিধানটা হয়েছিল। তো এখন গণপরিষদ হলে আমি তো বরং আশঙ্কা প্রকাশ করছি, একটা ব্যক্তিগত আশঙ্কা প্রকাশ করে রাখছি, যে এখন যতটুকু আমরা ছোট ছোট দলের মন্তব্য দেওয়ার সুযোগ দেখছি, আপনাদের মতো দল বা অন্যান্য আরও যে দলগুলো আছে তাদের যতটুকু গুরুত্ব এখানে দেখছি, এটি গণপরিষদ হলে সেই গুরুত্বটুকু আপনারা পেতেন কিনা আমার সেই সংশয় আছে। বেশি পাওয়া যেত, মানে আপনারা মনে করছেন যে মেজরিটি নিয়ে আপনারা? মেজরিটির কথা না, না, গণপরিষদের মেজরিটির কথা না, হয়তো পাস হতো জিনিসটা, কিন্তু আমরা বলছি আরো যে আলোচনার জায়গাটা, যে আলোচনা আমরা এক মাসে করতে পারি না। আমাদের 23 দিন বৈঠক হয়েছে, 23 দিনে এক একটা বিষয়ের উপর আমরা সর্বোচ্চ 5-6 ঘন্টা, যদি 2 ঘন্টা করে ধরি, একটা বিষয়ের উপর হয়তো 3 দিন আলোচনা হয়েছে, সেখানে 6 ঘন্টা পেয়েছি। কিন্তু গণপরিষদে হয়তো সেটা আমার 10 দিন 20 দিন আমরা আরো আলোচনা করতে পারতাম। 300 জন মানুষ সেখানে কথা বলতো, এখানে কালেকটিভ উইজডমের একটা জায়গা আসতো। এখানে যে নির্বাচিত হয়ে এসেছে সে তো কোনো না কোনো জনগণের প্রতিনিধিত্ব করে, সেই জনগণের একটা চাপ থাকতো তাদের উপর। মেজরিটির যে ব্যাপারটা আমরা দেখি সেটা রয়েই যেত। আচ্ছা, আসবো আবার আপনার কাছে, আমি রুমিন ফারহানা আপনার কাছে শুনতে চাই। প্রথমে একটু শুনি যে এই ইশতেহারটা কিভাবে দেখছেন, এনসিপি যে 24 দফা উপস্থাপন করলো, কিভাবে দেখছেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনসিপি যদি তার কাজের মধ্যে দিয়ে গত 1 বছরে তারা ইশতেহারে যে 24টি দফা দিয়েছে সেটিকে তাদের কাজের মাধ্যমে দেখাতে পারত, তাহলে হয়তো এই ইশতেহারটি মানুষ
আরো খোলা মনে গ্রহণ করতে পারতো। আপনি যদি একটা একটা করে দেখেন 2 নম্বর দফায় তারা নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, কিন্তু এটা শুরুটা করছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ। এই 3টি শব্দের সঙ্গে আপনি পরিচিত নন? এই 3টি শব্দ কি আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনের মূল ভিত্তি নয়? এই 3টি শব্দ কি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রেও থাকা সেই 3টি শব্দ নয়, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ করব? ঠিক ওই সংবিধানটার কোন জায়গাটাতে ফেল করলো যার কারণে আমাদেরকে একটা সেকেন্ড রিপাবলিক বা নতুন সংবিধানের দিকে যেতে হচ্ছে? আপনারা যদি বলেন যে শেখ হাসিনা গত 15 বছর এই সংবিধান অনুযায়ী দেশ চালিয়েছে, তাহলে আমার আর কিছু বলবার নাই। কিন্তু যদি আপনারা বলেন যে না, এই সংবিধানে তো দিনের ভোট রাতে করবার বিধান নাই, এই সংবিধানে তো জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচিত হতে হবে, এই সংবিধানে তো বলা আছে বিনা বিচারে কাউকে 1 দিনের বেশি আটক রাখা যাবে না, এই সংবিধানে তো বলা আছে প্রত্যেক নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে হবে, এই সংবিধানে তো মানুষের বাক স্বাধীনতার কথা বলা আছে, এই সংবিধানে তো সভা সমাবেশের কথা বলা আছে, এই সংবিধানে তো রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে। এই সংবিধানে কি নাই যেটা নতুন সংবিধানে আমি যুক্ত করব? যদি শেখ হাসিনা এই সংবিধান অনুযায়ী দেশ চালিয়ে এই মনস্টার হতেন, তাহলে আমি বলতাম আমার নতুন সংবিধান লাগবে। কিন্তু শেখ হাসিনা তো এই সংবিধানের ধারেন নাই। সুতরাং এই সংবিধানটা যে ফেল করেছে সেটা তো আমি প্রুভ করতে পারছি না। আর আপনি যদি মনে করেন যে আপনি কাগজে কলমে লিখে বাংলাদেশে আরেকবার স্বৈরশাসন আসা বন্ধ করতে পারবেন, আপনি কাগজে কলমে লিখে বাংলাদেশে সমস্ত প্রশাসন, পুলিশ থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে শক্তিশালী করে ফেলতে পারবেন, কিংবা আপনি যদি মনে করেন কাগজে কলমে লিখে আপনি মানুষের বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, সেটি প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারবেন, তাহলে ডেফিনেটলি আপনি এখনো বোকার স্বর্গে বাস করছেন। কেন এই কথাটি বলছি? ধরুন 2008-এ একটা যেন তেন নির্বাচনের মধ্যে দিয়ে হাসিনা এসেছিল, কিন্তু হাসিনা একটা নির্বাচনের মধ্যে দিয়ে এসেছিল। সো 8 থেকে 14-র হাসিনা, এই কথাটা আমি প্রায় বলি, আর 14 থেকে 24-এর হাসিনা এক নয়। একটা এক্সাম্পল দেই। 8 থেকে 14-তে ভারতের সঙ্গে তার দর কষাকষিতে সে বলেছিল যদি আমি তিস্তার পানি না পাই আমি ট্রানজিট দেব না। অর্থাৎ ভারতের সঙ্গে তখনও একটা দর কষাকষির অবস্থায় শেখ হাসিনা ছিল, বিকজ তখনও তার জনভিত্তি ন্যূনতম যেটা সেটা ছিল। কিন্তু 14-তে একটা অদ্ভুত ইলেকশনের মধ্যে দিয়ে অথবা নো ইলেকশনের মধ্যে দিয়ে যখন হাসিনা আসলো, তখন কিন্তু আর তিস্তার পানির সাথে ট্রানজিটের দর কষাকষির কোনো প্রশ্নই রইল না। সো এইখানেই একটা সরকার যে নির্বাচিত হয়ে আসে এবং একই সরকার যে সামনে কোনো নির্বাচন দেখে না, মেয়াদের পর মেয়াদ নানান ধরনের কারচুপির মধ্যে দিয়ে ক্ষমতায় থাকে এবং প্রতি পদে পদে সংবিধানকে লঙ্ঘন করতে থাকে, তার সঙ্গে দুস্তর ব্যবধান তৈরি হয়। কিংবা ধরুন আমি এখানে দেখছিলাম গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যমের কথা। আমার মনে পড়ে মানব জমিনের সম্পাদক সম্ভবত কিছুদিন আগে বলেছিলেন যে এই সরকারের দোষ কেউ দেখে না। কি অদ্ভুত গণমাধ্যমগুলো, যে এখন আর এই সরকারের কোনো দোষ নাই মনে হয়। অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা কোথায় গিয়ে ঠেকেছে এই 1 বছরে খুব স্পষ্ট। কেন স্পষ্ট? গত 15 বছর আমি একদম একমত যে ম্যাক্সিমাম গণমাধ্যম আওয়ামী লীগের লেজুর বৃত্তি করে টিকে ছিল, কারণ তাদের টিকে থাকতে হয়েছিল, আদারওয়াইজ তাদের বন্ধ হয়ে যেতে হতো। আমরা কি অন্যান্য গণমাধ্যম যেগুলো হয়তো টিকতে পারে না তাদের বন্ধ হয়ে যেতে দেখি নাই? যেছিলাম আপনি নিজেই তো জানেন কতগুলো চ্যানেল বন্ধ হয়েছে, কতগুলো পত্রিকা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে নিরন্তর ক্ষমতার সঙ্গে লড়াই করে এবং আপোষ করতে করতে 15 বছর টিকে থাকা, তারপরে যখন এই নতুন সরকার আসলো তখন আমরা লক্ষ্য করলাম হুড় হুড় করে মব বিভিন্ন গণমাধ্যমে যাচ্ছে, হামলা করছে, হুমকি দিচ্ছে, এমনকি উপদেষ্টার প্রশ্ন করবার জন্যে চাকরি চলে যাওয়া। হ্যাঁ, হতে পারে উপদেষ্টা বা সরকার কিছু বলে নাই, কিন্তু গণমাধ্যমের ভেতর সেই ভীতি সঞ্চারিত হয়েছে। পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই ভীতি আপনি সঞ্চারিত করতে পেরেছেন যে গণমাধ্যম আগেই তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়, এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে খবর সেটা অনুযায়ী ওই গণমাধ্যমগুলোকে সত্যি সত্যি হুমকি দেওয়া হয়েছে। তারপরে আসে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার। ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা একজন আইনজীবী হিসেবে আমি ব্যক্তিগতভাবে যতটা চেয়েছি, আমি জানি না কেবলমাত্র যারা রাজনীতি করেন তারা ততটুকু চেয়েছেন কিনা, কারণ আইন অঙ্গনটাই আমার প্রথম পরিচয় এবং ওখানেই আমার আসলে সারাদিন কাটে। দেখুন জেসিন আপা, গত 15 বছর আমরা কি দেখছি? 100টা হয়তো এজাহারভুক্ত নাম বা 35টা 40টা এজাহারভুক্ত নাম, 2000 অজ্ঞাতনামা।
এই 2000-এর মধ্যে আমি আসতে পারি, আপনি আসতে পারেন, রতন ভাই আসতে পারে, ইট কুড বি এনিওয়ান। এবং এই যে অজ্ঞাতনামার বাণিজ্য, এটা পুলিশকে সুবিধা দিছে, একই সঙ্গে এটা সরকারকে সুবিধা দিছে। অর্থাৎ যেই সরকারের বিরুদ্ধে একটু মাথাচাড়া দিবে, সঙ্গে সঙ্গে তাকে ওই মামলায় ঢুকাও, ওকে রিমান্ডে নাও, ওকে তুমি নখ তুলে ফেলো। এক্স্যাক্টলি সেম চর্চা গত 1 বছরে আমরা দেখেছি। এজাহারগুলো আসে, 25টা 30টা 50টা নাম, 100টা নাম, তারপরে 1500টা অজ্ঞাতনামা। এবং সেই অজ্ঞাতনামার ঘটনা যদি হয় জুলাই আগস্ট, আপনি বিশ্বাস করেন আপনি জামিন পাবেন না। এবং এটা ঘোষণা দিয়ে বলা হয় জুলাই আগস্টের মামলায় কোনো জামিন হবে না। জুলাই আগস্টে যদি আপনি চুরিও করেন আপনার জামিন হবে না। সো এই যখন হচ্ছে বিচার ব্যবস্থার অবস্থা, তখন আসলে আমরা ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা কিভাবে আশা করি? সেবামুখী প্রশাসনের দুর্নীতি দমন, আপনার মনে পড়বে 2 দিন আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃখ করে বলছিল এখন নাকি 5 লাখ টাকা করে ঘুষ দিতে হয়, আগে ঘুষের রেট ছিল 1 লাখ টাকা। সো এটাকে একটা উন্নতি বলাই যায়। ঠিক যেমন আমরা দেখেছি হাসিনার পিয়নের 400 কোটি টাকা বানাতে 15 বছর সময় লেগেছিল, এবং এই উপদেষ্টাদের এপিএস পিএসদের কয়েকশো কোটি টাকা বানাতে মাত্র কয়েক মাস সময় লাগে। এবং তারা খুব আচ্ছা মতন এপিএসদের বকে দেয়া ছাড়া আর কোনো আইনগত ব্যবস্থা নেন বলে আমাদের কানে আসে নাই। তারপরে যেমন ধরুন নারীদের ব্যাপারে তারা অনেক কথা বলছেন। জেসরাপা, আপনি কি নারী হিসেবে এই দেশে নিরাপদ বোধ করেন? এখন আমি কিন্তু অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, অনেক সাধারণ নারী যারা কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না, তারা কিন্তু নিরাপত্তার কথা বলেন না। কেন বলেন না? বিকজ এই 1 বছরে আমরা দেখেছি যে নারীদের হেন কোনো জায়গা নাই যেখানে লাঞ্ছিত করা হয়নি। ধরুন নারী ফুটবল খেলা বন্ধ করার জন্য মব গেছে। আমরা দেখেছি অভিনেত্রীরা শোরুম উদ্বোধন করবেন, বিশেষ করে ডিজিটালে যেভাবে অ্যাটাক করা হচ্ছে। আপনি আমি যে পরিমাণ গালি সহ্য করি, যে পরিমাণ নোংরা কথা সহ্য করি, এটা পৃথিবীর কোন দেশে হওয়া আমার মনে হয় না সম্ভব। আমরা একটু জিজ্ঞেস করি, এনসিপির ভেতরে যখন নারী নেত্রী লাঞ্ছিত হন, তখন আরেক নারী নেত্রী তাকে মাহারামের উপদেশ দেন না? এনসিপির নারী নেত্রীরা যখন ঠিকানার মতন প্রোগ্রামে কিংবা খালেদ মহিউদ্দিন জানতে চাইয়ে গিয়ে কথা বলেন, তখন তারা কিছুতেই পরিষ্কার করতে পারেন না যে বাংলাদেশের নারীদের ব্যাপারে এনসিপির আসলে পরিকল্পনাটা কি, তারা আসলে কিভাবে দেখে, তারা কি চায়। এটা 1 ঘন্টার শোতেও তাদের নারীরা পরিষ্কার করতে পারেন না। তারা যখন ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা বলেন, তখন আমরা খুবই অবাক হয়ে যাই। এই কারণে আপনার মনে থাকবে 2 দিন আগে বিবিসিতে রিপোর্ট হয়েছে, পাড়ার পর পাড়া হিন্দু বাড়ি জ্বালায় দেওয়া হয়েছে। আমরা কি এনসিপির কাছ থেকে কোনো প্রতিবাদ শুনেছি? এর আগে একজন নাপিত 10 টাকা বেশি নেওয়ার ইয়েতে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে, যিনি ফেসবুক চালান না, লিখতে পারেন না, প্রত্যন্ত গ্রামের একজন নাপিত, চুল কাটেন, তাকে যেভাবে এবং তার ছেলেকে যেভাবে পেটানো হয়েছে এবং পুলিশ সেই মবের পক্ষে যেভাবে সাফাই গিয়েছে, আপনি কি বলেন ধর্ম সম্প্রদায় জাতিসত্তার মর্যাদা? আমি তো একটা করে ধরে দেখাতে পারি। আসছে আবারও, আমি অনেকগুলো প্রসঙ্গ এসেছে। জাভেদ রাসিনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে আমরা এনসিপির নেতাদের অনেকের মুখ থেকে শুনছি যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। সোজা বাংলায় গণ অভ্যুত্থান বেহাত হয়ে গেছে। তাহলে এই বেহাতের হওয়ার দায়টা কি এনসিপি নেতাদের উপরও বর্তায় কিনা? কারণ এনসিপির নেতারা, বিশেষ করে নাহিদ ইসলাম এবং আরও সম্মুখ যোদ্ধা যারা ছিলেন, তাদের সাথে তো এক সময় গণ অভ্যুত্থানে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ছিলেন তারা এই সরকারও আছে। তাহলে গণ অভ্যুত্থান বেহাত হয় কি করে যদি গণ অভ্যুত্থানের শক্তি এই সরকারে থাকে? গণ অভ্যুত্থান বেহাত হয়ে গেছে যদি আপনারা বলেন, তাহলে বেহাত হবার দায় কার? আপনাদের উপরও কিছুটা বর্তায় কিনা? দেখুন, গণ অভ্যুত্থান বেহাতের সাথে আপা যে কথাগুলো বললেন সেগুলো আমি যদি যুক্ত করে উত্তর দিই একটু মনে সুবিধা হবে সবার জন্যই। আপা আমাদের ইশতেহারটা খুব ভালো মতো পড়েছেন আমার যেটা মনে হয়, কারণ উনি অনেকগুলো জিনিস ধরে ধরে বলছিলেন। তো জিনিসগুলো তো এমন না যে না আমরা এই ইশতেহার দিয়ে ক্ষমতায় আসছি, ক্ষমতায় এসে তারপর আমরা এগুলো বাস্তবায়ন করতে পারি না, আপা এই জন্য আমাদের সমালোচনা করছে। জিনিসটা তো এরকম না। আমরা এই যে গণ অভ্যুত্থানটা হওয়ার পরে গত 1 বছরেও সিস্টেমটা কিন্তু একই রয়ে গেছে, ঠিক না? গণ অভ্যুত্থান বেহাত বলি বা আমরা যে ছাত্র জনতা যে ছাত্রদের ডাকে মাঠে নামলো, রাজপথে নামলো, এবং ছাত্রদের চাইতে, ভাই একটু আগে পরিসংখ্যান দিচ্ছিলেন, ছাত্রদের চাইতে শ্রমিকের সংখ্যা কিন্তু বেশি, নিহতের সংখ্যা কিংবা পথচারীর সংখ্যা বেশি, সাধারণ জনগণের মানে মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা বেশি। তারা যে রাজপথে নামলো, তারা কিন্তু চেয়েছিল, যেই আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা কি গত 1 বছরে পূর্ণ হয়েছে? হয়নি। আমি বলছি হয়নি,
এই কারণে আমরা বলছি যে আমাদের সেকেন্ড রিপাবলিক দরকার, কারণ একটা অভ্যুত্থানের পরেও আমাদের সিস্টেমটা এমন রয়ে গেছে, এই সিস্টেমটা আমরা চেঞ্জ করতে পারছি না, এবং যারা ক্ষমতা আসবেন সামনে তারাও আসলে সিস্টেমের ভিতরেই ঢুকে যাবেন। তাহলে আমাদের এটা বোঝা কি জরুরি না যে সিস্টেমটা আসলে ভাঙা কেন? হ্যাঁ, আমি সেখানেই বলছি সিস্টেমটা কেন ভাঙা যাচ্ছে না। আপা বললেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সংবিধানে ছিল না। সংবিধানে ছিল না জিনিসটা, সংবিধানে আনা হয়েছে কিন্তু গত লাস্ট যে সংশোধনী হলো সেই সংশোধনী, তার আগ পর্যন্ত এটা ছিলই না সংবিধানের কোথাও। এটা সংবিধানের 4th শিডিউলে যা যুক্ত করা হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারটা আমরা ব্র্যান্ডিং করেছি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র থেকে নিয়ে। যদি আমরা বলি এই অভ্যুত্থানের পর, এটা নিয়ে কেউ কোনো এতদিন কোনো কথাই বলেনি। এই 3টা শব্দ যেন হারিয়ে গিয়েছিল, এই 3টা শব্দ আমরা পুনরুজ্জীবিত করেছি। যদি আমরা বলি, আমরা গণমাধ্যমের স্বাধীনতা, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা, নারী সেবা, প্রশাসন সব কিছুকেই যদি আমরা ধরি যে না, আমরা এমন একটা সিস্টেমের মধ্যে আছি যেটা সংবিধানে নাই। সংবিধানে অনেক ভালো ভালো কথা আছে, সংবিধানে মৌলিক অধিকার নিয়ে এত চমৎকার চমৎকার সব লাইন আছে, কিন্তু আপনি গুম করে রাখবেন বছরের পর বছর, গুম করে আপনি কি সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দিবেন, দিনে দুপুরে খুন হবে, কোনো কিছুরই কোনো বিচার নেই, আচার নেই। কেন নাই? সংবিধানে তো সব ভালো ভালো কথা আছে। আপা বলছিলেন যে রাতে ভোট হওয়ার কথা তো সংবিধানে নাই, কিন্তু সংবিধানে এমন কিছু জিনিস আছে যেটার কারণে রাষ্ট্র এটা করতে পারে, যে সরকারে থাকে সেটা করতে পারে। সেই জিনিসটা কি আমাদের খুঁজে বের করতে হবে। সরকার এক্সিকিউটিভ, তো এখানে আমরা যেটা বলছি ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জবাবদিহিতা, এই 3টা জিনিস কি আমাদের সংবিধানে আছে? নাই। আমরা যদি বলি জবাবদিহিতার জায়গায় এক্সিকিউটিভ পাওয়ারফুল। এক্সিকিউটিভ কেন পাওয়ারফুল? কারণ তার কাছে পুলিশ আছে, তার এক্সিকিউট করার পাওয়ারটা আছে তার কাছে, কিন্তু তাকে জবাবদিহি করবে কে? জবাবদিহিতার আওতায় আনবে কে? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলতে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই যে আমার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, তারা সরকারকে এক্সিকিউটিভকে জবাবদিহিতার আওতায় আনবে। কিন্তু এক্সিকিউটিভ কি করছে? তাদের নিয়োগ দিচ্ছে। সো দুর্নীতি দমন কমিশন এক্সিকিউটিভের আজ্ঞাবহ হয়ে থাকছে। একই সাথে আমরা যদি দেখি ক্ষমতার কি বিকেন্দ্রীকরণ আছে? নাই। প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা। রাষ্ট্রপতি 2টা কাজ করতে পারেন শুধু বর্তমান সংবিধান অনুসারে, প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন আর প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন। এছাড়া রাষ্ট্রপতির সকল কাজ প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে করতে হয়, যেটা আবার রাষ্ট্রপতির উপর বাইন্ডিং। এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে না, একটা ব্যক্তির হাতে পুরো ক্ষমতা কেন্দ্রীভূত। আমরা কি ক্ষমতার ভারসাম্য দেখতে পাচ্ছি? আমরা কি দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী, কিংবা প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদ, কিংবা এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারি, লেজিসলেটিভের যে ক্ষমতার ভারসাম্য দেখতে পাচ্ছি? না, নাই এই সংবিধানে। এখন তো যে চেঞ্জগুলো আসছে সেই চেঞ্জগুলো আপনি কিভাবে দেখছেন? এখন তো এখন চেঞ্জ যেটা আসছে সেটাও কিন্তু একটা যদি কিন্তু মধ্যে রয়ে গেছে। এটাও যদি আমি আপনাকে বলি, যেমন বিএনপি অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, যেমন তারা সাংবিধানিক কমিটিগুলোর মধ্যে শুধুমাত্র নির্বাচন কমিশনটা মেনেছে, বাকি কোনোটা তারা মানেনি। এটাকে কিভাবে দেখেন আপনি? এটাকে আমরা দেখছি যে এক্সিকিউটিভকে যে আমরা জবাবদিহিতার আওতায় আনতে চাচ্ছি, বা আমরা অন্তত বলছি একটা ফেয়ার ইলেকশনের জন্য নির্বাচন কমিশন গঠনটার যে প্রক্রিয়াটা, যেটুকু সেটা আমরা অনেকখানি অগ্রগতি করেছি। আমরা যদি বলি যে না, আসলে ঐকমত্য কমিশনের যে কয়েকটি কাজ হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন করার একটা ব্যাপারে সবাই ঐকমত্য হয়েছে। আমরা যদি 70 অনুচ্ছেদের কথা বলি, আমরা যদি প্রধান বিচারপতি নিয়োগের আগে কোনো সিস্টেম ছিল না, এখন একটা সিস্টেমে আসছে, আরও এমন বেশ কিছু বিষয় কিন্তু আমরা অগ্রগতিতে গেছি। কিন্তু মূল যে বিষয়গুলো, যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন, সেই ব্যাপারে বিএনপি বলছে না, বিএনপি আলোচনাই করবে না। এটা তো খুবই একটা আশঙ্কাজনক কথা। দুর্নীতি দমন কমিশন কেন সৃষ্টি হয়েছে? দুর্নীতি দমন কমিশন সৃষ্টি হয়েছে এক্সিকিউটিভের কেউ যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে তার বিচার করবে, তার অনুসন্ধান করবে, তদন্ত করবে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। আচ্ছা, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করবে সেটাই স্বাভাবিক, কিন্তু দুর্নীতি দমন কমিশনে কখনোই ইন্টারফেয়ার করার কথা না। এখনো আবার ইন্টারফেয়ারেন্সের অভিযোগগুলো শুনি। সে বিষয়গুলো নিয়েও আপনারা যখন বলেন না, তখন একটু কেমন হয়ে যায় না? ইন্টারফারেন্সের ব্যাপারে আমরা কথা বলি না, এটা তো পুরোপুরি ভুল একটা কথা। তো এখন আমাদের যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, অভিযোগ এসেছে তাদের সবার বিরুদ্ধে দুদক তদন্ত করছে, সেটা দুদক তার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তাদের ব্যাপারে আমাদেরও সাংগঠনিক ব্যবস্থা আগেও আমরা যেরকম পদ্ধতিতে তদন্ত দেখেছি, তদন্তর দায়িত্ব নাই এবং ঝুলে থাকে। তো সেই জন্য আমরা বলছি যে আপনার এই কমিটিগুলো স্বাধীন হওয়া দরকার, এই কমিশনগুলো স্বাধীন হওয়া দরকার, যাতে তারা এনাফ তাদের স্বয়ংসম্পূর্ণ থাকে, যাতে তাদের এই এক্সিকিউটিভের উপর মানে তাদের নির্ভরশীল হয়ে থাকতে না হয়। তারা নিজেরাই সব ব্যবস্থা নেবে। কেন তাদের এক্সিকিউটিভের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে? এক্সিকিউটিভের কথা তাদের কেন শুনতে হবে? আমি যদি এনসিপির বাইরে থেকেও বলি, একজন সাধারণ নাগরিক হিসেবে, যে এখন সরকারের কেউ যদি দুর্নীতি করে, এটার জন্য দুদক কেন সরকারের প্রতি আজ্ঞাবহ? সরকারের একটা কথা শোনার জন্য, একটা ইয়েস নোর জন্য তারা অপেক্ষা করবে কেন? তারা তাদের মতন স্বপ্রণোদিত হয়ে এই কাজটা করা উচিত।
সেটা আমরা বিশ্বাস করি। রাইট, এখন আমরা একটু পরিবর্তন নিয়েও কথা বলবো, মানে পরিবর্তন শুধুমাত্র প্রতিষ্ঠানের পরিবর্তন না, দলগুলোর মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনটাও আমরা দেখতে চাই। সেটা কতটুকু হচ্ছে সে বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে রাজিকুজ্জামান রতন, আমি আপনার কাছে আসি। আজকে বিএনপির যে সমাবেশ হয়েছে সেখান থেকে আমরা দেখলাম যে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন চরমপন্থার বিরুদ্ধে একটি কথা বলবো, একটা উত্থান হতে পারে এরকম একটি মন্তব্য তিনি করেছেন যেন না হয়, এবং এনসিপি থেকেও এনসিপি নেতারা এরকম কথা বলেছেন, বিশেষ করে সাজ্জি সালামের কথা দেখছি। আপনি কিভাবে দেখেন আসলে চরমপন্থার উত্থান হচ্ছে কিনা? তার আগে একটু বলে নিই যে আমাদের মুক্তিযুদ্ধের যখন পর্যায়টা চলছিল, এটা তো সংগ্রাম আছে, সেটা বাদই দিলাম। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পরে 10ই এপ্রিল আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষিত হলো, এবং তার উপর ভিত্তি করে 17ই এপ্রিল আমাদের অস্থায়ী সরকার শপথ নিলেন। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছিল যে আমাদের লক্ষ্যটা কী হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এবং এইটা আমাদের সংবিধানে যুক্ত হলো কিভাবে? সংবিধানের প্রথমে একদম প্রস্তাবনা প্রিয়াম্বলের মধ্যে বলা হয়েছে, আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। এটা বলা ছিল, কিন্তু হ্যাঁ, সংবিধানে এটা ছিল। এখন তারপরে যারা ক্ষমতা এসেছেন তারা সাম্যের পরিবর্তে বৈষম্য, সামাজিক সুবিচারের পরিবর্তে অবিচার এবং মানবিক মর্যাদার পরিবর্তে মর্যাদা ভুলুণ্ঠিত করেছিলেন। তাহলে দোষটা কার? যারা ক্ষমতাকে কুক্ষিগত করে জনগণের অধিকারটাকে পদদলিত করেছেন তাদের বিরুদ্ধে লড়াইটা তো তাই। 24-এর অভ্যুত্থানটা কী ছিল? এই ধরনের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধেই তো। তার মানে ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি আমরা একটা জার্নির মধ্যে থাকবো। কিন্তু গত 1 বছরে আমরা সেইটাতে কি ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, নাকি এমন এমন কিছু বিতর্ক আমরা তৈরি করে ফেলছি যাতে মনে হলো কি আমরা কি আবার পিছন দিকে হাঁটবো কিনা? এবং সেখান থেকে প্রশ্ন আসছে যে চরমপন্থার কথাটা, যে আশঙ্কাটা এখন বলছেন সবাই, চরমপন্থার জায়গাটা এইরকম দেখুন, কোনো ধরনের ডেমোক্রেটিক টলারেন্স, ফিলোসফিক্যাল টলারেন্স আর থাকছে না। আমি চাইলে আপনার বিরুদ্ধে, কিন্তু আপনার 40 বছরের সাংবাদিকতাকে আমি 40 সেকেন্ডে ধূলিসাৎ করে দিয়ে আপনাকে ফ্যাসিবাদের দোষর বানিয়ে দিতে পারবো, এবং তারপর আপনার প্রতিষ্ঠানে গিয়ে আমি হামলাও করে দিয়ে আসতে পারবো। মানে এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল। এমনকি দেশের বাইরে থেকে উস্কানি, দেশের মধ্যে উত্তেজনা এবং আমাদের ক্ষমতাসীনদের প্রশ্রয়, তিনটা মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, মানুষ এখন কথা বলার সময় এদিক ওদিক তাকায়, কেউ আবার শুনলো কি না? এটা কি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ? সবচেয়ে বড় যে জিনিসটা দেখুন, যে মেয়েরা দলে দলে রাস্তায় নেমে এলো বলে মেয়েদের উপর নিপীড়নটা চললো। আপনি 14ই জুলাই, 15ই জুলাই, 16ই জুলাইয়ের আক্রমণগুলো খেয়াল করে দেখুন, মেয়েদের উপর কীরকম নির্মম এবং নির্লজ্জ আক্রমণ হয়েছিল। সেই দিন কিন্তু বুক দিয়ে আগলে রেখেছে মেয়েরা আমাদের আন্দোলনের প্রাণসত্তাকে। আজকে সেই মেয়েরা রাস্তায় কিন্তু পথ চলতে শুধু ভয় না, বিড়ম্বনার মধ্যে পড়ে গেল। তো এখন তো ফ্যাসিস্ট নাই, তাহলে কে আছে? ফলে আমরা এই জন্য বলেছিলাম ফ্যাসিস্ট গিয়েছে, কিন্তু ফ্যাসিবাদী মননটা যায় নাই। ফলে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে একটা ডেমোক্রেসির লড়াই। এই লড়াইয়ের মধ্যে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা একটা নির্বাচনে, যেমন ধরুন আমরা যদি বলি, এখানে বলা হয়েছে কিভাবে কনফিউশনটাও তৈরি হয়। জুলাই ঘোষণাপত্রের খসড়া যেটা, সেখানে শেষে আমরা 23টা জায়গায় 22টা জায়গায় যেহেতু করে বললাম, 23 নম্বরে এসে সেহেতু, মানে এখন আমরা কি করব? তার মধ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে। তাহলে তো আপনার সেকেন্ড রিপাবলিকটাকে এখানে আবার মুশকিল হয়ে যাবে, এখানে ইনকর্পোরেট করা। তারপর বলছে যে রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহ দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায়। মানুষ যদি প্রশ্ন করে 15 বছরের লুণ্ঠন দেখেছি, এই সময় যে আবার তার কিছু কিছু লক্ষণ দেখছি। আচ্ছা, 3 নম্বর বলছে যে বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার। কেন তরুণদেরকে এত অ্যাপিজ করতে হবে? এটা সকল মানুষের আকাঙ্ক্ষা। তরুণ সমাজ নেতৃত্ব দিয়েছে, তরুণ সমাজ লড়াইয়ের সামনের কাতারে ছিল, কিন্তু আকুতির তো গ্রামের ওই সাধারণ মানুষ, এদেশে কি বিচার থাকবে না? আমরা কি বিচার পাবো না? এই আকুতিটা তো সকল মানুষের মধ্যে ছিল বলে একটা মানে বিচারের কথা বলেছি। সর্বশেষ যেটা আসছে, যে ছাত্র অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। ওয়েল,
তারপর বিশেষত যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ থাকবে। তারপরে এইখানে একটা কনফিউশন, যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন। এখন আমাদের কিন্তু যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করে আমরা কিন্তু সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করতাম, আমাদের সংবিধানে এটা ছিল। এখনো যদি এরকম যুক্তিসঙ্গত সময়টা হয় তাহলে মানে কখন যে কার জন্য এটা যুক্তিসঙ্গত হবে, এক। 2 নম্বর বলা হয়েছে এটা কিন্তু সংবিধানের মধ্য দিয়ে, মানে সংবিধান সংশোধন হবে কিভাবে, কিন্তু ঘোষণাপত্রে কি নির্বাচনের সময় উল্লেখ করা জরুরি কিনা? না, দলের যুক্তিসঙ্গত কথাটা উল্লেখ করা দরকার ছিল না, কারণ সরকার তো নির্বাচন করবে বলেই প্রতিশ্রুতিবদ্ধ। এই যুক্তিসঙ্গতটা হ্যাঁ, তাহলে এগুলো একটা বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা, ক্ষমতা পরিবর্তনের যদিও একদম 3টা ধারার কথা আমাদের এখানে চলছে, যেটা সবচেয়ে গ্রহণযোগ্য ধারা সবার কাছে গৃহীত হয়েছিল সেটা কি, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তনটা হোক। অভ্যুত্থান খুব দরকার, অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণের চেতনার সর্বোচ্চ পর্যায়ে ওঠে, কিন্তু অভ্যুত্থান তো সবসময় করা যায় না, অথবা সামরিক অভ্যুত্থানও কেউ চায় না। তাহলে আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই। সেই পথে যে সংসদটা তৈরি হবে, সেই সংসদেই তো আমি যাই লিখি না কেন পাস তো করতে হবে ভাই সেই সংসদে। তাহলে আমাকে তো এইটুকু বলে আমি শেষ করি যে গণপরিষদের কথা বললেন, গণপরিষদের জন্য তো ভোট হয়ে আসতে হবে। আচ্ছা, নির্বাচনে যদি এখন বড় রাজনৈতিক দলগুলো সব চলে আসে, তাহলে এখন আপনি যেটা রাইটলি মেনশন করেছেন যে এখানে অন্তত আমরা যে কথা বলার সুযোগ পাচ্ছি, আমার তো পার্লামেন্টের কোনো সদস্য না থাকলে সেই কথা বলারও সুযোগ পাবো না। ফলে অন্তত এখন যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলোকে একটা কমিটমেন্টের জায়গায় নিয়ে আসি, এবং আমরা বলি পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই কমিটমেন্টটা মেনে চলেন। চাপাচাপি করা নয়, বরঞ্চ তাদের কাছ থেকে একটা স্বীকৃতি আদায় করা, অভ্যুত্থানের যে ভেতরের তাগিদটা ছিল সেই তাগিদটার প্রতি যেন মানুষের স্বীকৃতি থাকে। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে প্রসঙ্গে কথা বলছিলাম, আপনি জানেন যে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন স্পেসিফিক বলেছেন যে এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং সচেতন ভূমিকা পালন করতে হবে। বা আলাদা করে উত্থান বা পুনর্বাসন ঠেকাতে এই কথাটা বলার তো একটা অর্থ আছে। তো যে যেমনটি রাজিকুজ্জামান রতন বলছিলেন, আমি একটু আপনার কাছে শুনতে চাই যে এরকম কোনো লক্ষণ আসলে কতটুকু আপনি দেখছেন? সার্টেনলি আপনার মনে থাকবে 5ই অগস্ট 2024-এর পরপর ভারতীয় মিডিয়া ভয়ঙ্করভাবে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ে, এবং তখন ডিসইনফরমেশন, মিসইনফরমেশন মিলিয়ে তারা এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করে যেন বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রের দিকে এগোচ্ছে এবং বাংলাদেশে একটা চরম পন্থার উত্থান হয়েছে, এমন একটা পারসেপশন তারা ক্রিয়েটের চেষ্টা করে। এবং ওই সময় তারা বহু নিউজ, যেটা ফেক নিউজ, যেটা মিথ্যা নিউজ, যেটা প্রোপাগান্ডার জন্য ব্যবহার করা হয়, এরকম নিউজ দিয়ে তাদের লিডিং চ্যানেলগুলো, একেবারে মানে খুবই ন্যাশনাল প্রমিনেন্ট চ্যানেল, সেগুলো কিন্তু এই ধরনের প্রোপাগান্ডায় যুক্ত হয়েছে। তখন যেটা দরকার ছিল এই সরকারের অনেক বেশি সাবধান হয়ে যাওয়া, এবং একে তো তাদের মিস ইনফরমেশন তারা ছড়াচ্ছে, ডিসইনফরমেশন ছড়াচ্ছে সারা বিশ্বে। সরকার যদি এক্সট্রা কশন নিত তাহলে কিন্তু আজকে এই যে চরমপন্থা বা দক্ষিণ পন্থার উত্থান নিয়ে একটা উদ্বেগ দেখা দিয়েছে দেশের মানুষের মধ্যেই, সেটা হয়তো হতো না। এই উদ্বেগটা আসলে কতটুকু জেনুইন? অনেকে প্রশ্ন তোলে যে এটা একরকম ইসলামোফোবিয়া থেকে অনেকে বলছেন, এই বিষয়টা শুনে। না 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 জেসিনাপা, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ফ্যানাটিক না, ধর্মান্ধ না। বাংলাদেশের মানুষ যেমন ব্যক্তি জীবনে ধর্ম পালন করে, একই সঙ্গে বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবল খেলাও দেখতে যায়, ক্রিকেট ম্যাচও এনজয় করে, টেলিভিশনে নাটকও দেখে, জারি গান সারি গানও গ্রামে যাত্রাপালা হয় সেটাও শুনতে যায়, বাউল গানের আসরেও যায়, আবার এসে এশার নামাজটাও পড়ে। অর্থাৎ বাংলাদেশে যে ইসলামটা আমরা আবহমান কাল থেকে দেখে বড় হয়েছি, সেখানে না এরকম মানে আমার মতটাই শেষ মত, এর বাইরে সবাই ইসলামের বাইরে, এইরকম উগ্রতাটা আমরা কিন্তু দেখে বড় হই না, এবং বাংলাদেশের কালচারের সাথে যায় না। ধরুন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। এই যে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করা, মেয়েদেরকে লঞ্চের মধ্যে পেটানো, হেনস্থা করা, এবং কোন র্যান্ডম লোক, কোনো আত্মীয় না, মাহরাম না তাদের ভাষায় বা কিচ্ছু না, জাস্ট র্যান্ডম লোকের মনে হলো এই মেয়েরা খারাপ, ওদের পেটানো যায়, পেটালো। তারপরে ধরুন অভিনেত্রীদেরকে শোরুম উদ্বোধনে বাধা দেওয়া, মঞ্চ নাটকে গিয়ে বাধা সৃষ্টি করা, কিংবা মেয়েদের পোশাক কি হবে সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, মানে এটা মনে হচ্ছে যেন কফিনের লাস্ট পেরেক,
হ্যাঁ সেই সার্কুলার তারা উইথড্র করেছে, কিন্তু এটা যেহেতু ফেসবুকীয় সরকার, ফেসবুকে যখন প্রচুর সমালোচনা হয়েছে, তো ফেসবুকীয় সরকার সেটাকে প্রত্যাখ্যান। এটা তো ইন্ডিকেট করে যে আমরা কোন দিকে যাচ্ছি, এবং যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সরকারের একটা ট্যাসিট বা প্রচ্ছন্ন অনুমোদন ছাড়া এটা এত দূর যেতে পারে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেন এই অনুমোদনটা এ কারণেই যে সরকার বুঝতে পারছে যে কিছু চরমপন্থী মানে উগ্রবাদী গোষ্ঠী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, এবং তারা তাদের মব সৃষ্টির একটা শক্তি আছে, এই শক্তিটাকে সরকার ব্যবহার করতে চায়, এবং তাদের সঙ্গে সরকারের ইন্টারেস্ট মিলে যাচ্ছে। কোথায় মিলে যাচ্ছে? আপনিও এখন পর্যন্ত, আমরা 4 জন বসেছি, কেউ কিন্তু নির্বাচনের মাসটাও বলতে পারবো না, তারিখ তো দূর কি বাত, কোন মাসে নির্বাচন হবে আমরা কেউ জানি না, কারণ সরকার চাইছে এটাকে ধোঁয়াশার মধ্যে রাখতে, এবং কখনো আইন শৃঙ্খলার অজুহাত দিয়ে, কখনো সংস্কারের অজুহাত দিয়ে, কখনো বিচারের অজুহাত দিয়ে, কখনো ম্যান্ডেটের অজুহাত দিয়ে বিষয়টাকে যতদূর সম্ভব পিছিয়ে দিতে। এবং ওই গোষ্ঠীগুলিও যেহেতু সরকারের কাছ থেকে সুবিধা পাচ্ছে, সরকারের কাছাকাছি থাকার তো অনেক সুবিধা, সো নানান রকম সুবিধায় যেহেতু তারা সুবিধায়িত, সুতরাং তারাও চাইছে যে আমরাও টিকে থাকি, সরকারও এটাই থাকুক, নির্বাচনের দরকার। জাভেদের মন্তব্য শুনতে চাই। জাভেদ হোসেন, আপনি কিভাবে দেখছেন এই যে দক্ষিণ? এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রশাসনের উপর সরকারের এখনো যথেষ্ট নিয়ন্ত্রণ নাই। এটা একটা উদাহরণ দেই, আওয়ামী লীগের প্রশিক্ষণের ব্যাপারটা যদি আপনি জেনে থাকবেন, সেটা কতদিন পরে এটা চাওর হলো, অ্যারেস্ট হলো, মাত্র আজকে মনে হয় 26 জন অ্যারেস্ট হয়েছে লাস্ট। তারা ঢাকার ভিতরে বসুন্ধরার মতন জায়গায়, ভাটারার মতন জায়গায় তারা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। সরকারের গোয়েন্দা কি করছে আমি জানি না, এখানে মানে গোয়েন্দা ব্যর্থতা আছে প্রশাসনের, বিশেষ করে পুলিশ প্রশাসনের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই। এবং মববাজির যে ব্যাপারটা, মবের ব্যাপারটা, এটা আসলেই এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, মবের নামে অনেক কিছুকেই এখন জায়েজ করা হচ্ছে। এখানেও আমার মনে হয় যে প্রশাসন সঠিকভাবে তারা শক্ত হাতে এগুলো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এখানে সরকারের প্রচণ্ড রকম ব্যর্থতা আছে, এটা আমি বলি। কারণ একই সাথে যেহেতু আমাদের গোপালগঞ্জে আমাদের উপর যে ঘটনাটা হলো, কিংবা তার পরবর্তী আওয়ামী লীগের যে প্রশিক্ষণের ব্যাপারটা, এবং আমরা আরও শুনছি আরও নানান জায়গায় নাকি এরকম প্রশিক্ষণ হচ্ছে, তো এই জিনিসগুলো মিলিয়ে যদি আমরা দেখি যে সরকারের আসলেই পুলিশ প্রশাসন কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ নাই, এখনও পরিপূর্ণ নিয়ন্ত্রণ নাই, এবং এর মাধ্যমে চরমপন্থার উত্থান হতে পারে, এটাও যেমন সত্য কথা। আবার এর মাধ্যমে সরকার যদি নিয়ন্ত্রণ না নিতে পারে, তাহলে সামনে পরিস্থিতি কোন দিকে যাবে সেটিও বলা আসলে মুশকিল। তো আমাদের দল থেকে আমরা যদি বলি, আমাদের এখন পর্যন্ত আমাদের স্ট্যান্ড হচ্ছে সরকার এগুলো শক্ত হাতে দমন করতে হবে। মাজার ভাঙা যে জিনিসটা ঘটেছে 5ই আগস্টের পর অনেকভাবে, আমরা এগুলোর বিরুদ্ধেও কথা বলেছি। আপা বললেন যে নারী কি ধর্ম সম্প্রদায়ের যে ঘর পুড়িয়ে দিচ্ছে, এখানে আমাদের আপা মনে আমাদের ইয়াগুলো ফলো করেন না ঠিক মতন। সেই দিনই তার পরের দিনে আমরা একটা প্রতিবাদ দিয়েছি, আমাদের একটা টিম গিয়েছে ওখানে। যখনই কোনো ঘটনা ঘটছে, সুনামগঞ্জেও আমাদের টিম গিয়েছিল, যেখানে যেখানে ঘটছে আমরা সেখানে এটার প্রতিবাদ জানাচ্ছি। এটার জন্য আমাদের টিমগুলো সেখানে যাচ্ছে, তাদের সাথে কথা টিম বলছে। যাওয়া দিয়ে কি হবে? যদি আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নেই, আপনারা মানুষ মনে করছে যে আমরা মনে হয় এখন ক্ষমতায় আছি, সরকার আছি, আমরা চাইলেই ব্যবস্থা নিতে। আমাদের অনেকে তো বলে যে রাষ্ট্র ক্ষমতায় আছেন আপনারা। না না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা যেটা করতে পারি আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে, আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের দিক থেকে ভিকটিমের জন্য কোনো কিছু করার উপায় আছে কিনা সেটা করার চেষ্টা করছি। আমরা আমাদের একটা রাজনৈতিক দল হিসেবে যা করার দরকার সেটা আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রাজিকুজ্জামান রতন, আমরা তো দক্ষিণপন্থাদের উত্থানের আশঙ্কা নিয়ে কথা বললাম, আমি একটু প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা লক্ষ্য করেছি অনেকের সাথে যখন কথা বলি, তখন আমরা এটা দেখি যে অনেকেই মনে করেন যে বামপন্থা রাজনীতি যারা করে তাদের এন্টি ইসলামিক একটা ভ্যালু তারা রাখে, এরকম এন্টি ইসলামিক মনে করে, এবং পাশাপাশি পছন্দের জায়গা থেকে একটু আওয়ামী লীগের দিকেই ঘেঁষে থাকে, একটু প্রো আওয়ামী মনে করে। এই ধারণাটা মানুষের মধ্যে কেন হয়েছে, এবং আপনারা এটা কাটিয়ে ওঠার জন্য কি করবেন? এর মধ্যে দুটো বিষয় আছে। একটা হলো যে 1917 সালে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লবের পরে আমেরিকানদের একটা বড় প্রোপাগান্ডা ছিল যে কিভাবে সমাজতন্ত্রের বিরুদ্ধে তাদের ক্যাম্পেইনটা করতে হবে। তখন তারা পৃথিবীর দেশে দেশে, শুধু আমাদের এখানে যেহেতু ইসলাম ধর্মাবলম্বী লোকের সংখ্যা বেশি, এখানে মুসলিমদেরকে, আর যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, যেখানে বুদ্ধিস্ট আছে, প্রত্যেকটা দেশেই তাদের কিন্তু এই প্রোপাগান্ডাটা ছিল যে ধর্মকে দাঁড় করিয়ে দিতে হবে সমাজতন্ত্রের বিপক্ষে। এটা ছিল তাদের একটা কৌশল, এবং এটা কৌশল না, ওটা তো 50 বছর পর 25 বছর পর গোপন দলিল প্রকাশ করেই ফেলে, সেটা তো দেখিয়েছে তারা। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত, আমাদের এখানে দেখবেন আমাদের মুক্তির আকাঙ্ক্ষার ভেতরে অনেকগুলো জিনিস ঘটনা ছিল। যে 52 ভাষা আন্দোলনের মধ্যে
যখন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন যে প্রগতিবাদী তরুণরা বিরোধিতা করেছিল, তখন থেকে পাকিস্তানি ওই মনোভাবাপন্ন মানুষরা তারা মনে করেছিল যে মুক্তবুদ্ধির চিন্তার কারণেই বোধহয় পাকিস্তান রাষ্ট্রটা সেটেল হতে পারছে না। তারপরে শিক্ষার আন্দোলন বলেন, 62 শিক্ষার আন্দোলন, কিংবা 69 গণ অভ্যুত্থান, খেয়াল করে দেখুন প্রত্যেকটা অভ্যুত্থানে কিন্তু সামনের কাতারে এই বামপন্থী তরুণরাই ছিল, ইনক্লুডিং তার বাবার কথা যদি বলি, এখন তারাও এগুলোতে ছিল। তারা কিন্তু মনন জগতের দিক থেকে একটা প্রগতিবাদী একটা চিন্তাকে ধারণ করতেন। ফলে পাকিস্তান রাষ্ট্রের সব সময় তার একটা হেড ক্যাম্পেইন ছিল যে এরাই তো মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আকুতিটা গড়ে তুলছে। আচ্ছা, স্বাধীনতার পরে দেখুন, স্বাধীনতার পর যখন আমরা বললাম যে স্বাধীনতা পেলাম, এখন মুক্তি চাই, তখন শেখ মুজিবুর রহমান কিন্তু বলছিল লাল ঘোড়া দাবড়ায় দেবো, এই কথা তখন বলেছিল। তারপরে সবসময় শাসক গোষ্ঠী তার বিপরীতটাকে, কোনটাকে ভয় পায়। এই যে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি, ওটার ভূমিকায় মার্কস লিখেছিলেন ইউরোপ ভূত দেখছে, কমিউনিজমের ভূত, যেখানেই আন্দোলন সেখানেই কমিউনিজম দেখে। আজকে আপনি ট্রাম্পকে দেখেন, ট্রাম্প তো বাইডেনকেও কমিউনিস্ট বলে, ওবামাকেও কমিউনিস্ট বলে। এখন কি যে নিউ ইয়র্কের যে মেয়র ক্যান্ডিডেট হয়েছে যে, কিন্তু এখন কমিউনিস্টকে কেউ ভয় পাচ্ছে না, এখন কোথাও কমিউনিস্ট দেখছে না, ভয় পাচ্ছে। আমার প্রশ্নে ফিরে আসি। ভয় পাওয়ার প্রশ্নটা পড়ে, প্রথমত আইডিয়াকে ভয় পাওয়া, তারপর তো সাংগঠনিক শক্তি। তো ওই আইডিয়াটাকে ভয় পায় বলেই তো হেড ক্যাম্পেইনটা সবসময় চলে। আচ্ছা দেখুন, যদি বলি যে বামপন্থী রাজনীতি করে অনেকেই পরে বিশ্বাসচ্যুত হয়ে কিংবা বিশ্বাস হারিয়ে কিংবা অন্য কোনো রাজনীতিতে তারা গিয়েছেন, তাদের মধ্যে যেমন বিএনপিতে গিয়েছেন, আওয়ামী লীগে গিয়েছেন, জামাত ইসলামে গিয়েছেন। জামাত ইসলামের আমিরও নাকি এক সময় কোনো না কোনো সময় বামপন্থী রাজনীতি করতেন। আচ্ছা, তখন তো কেউ বলে না যে এরকম ব্যাপার। কিংবা যে এনসিপি যারা করেন, তারা এত বামপন্থীদের বিরুদ্ধে তাদের একটা অ্যালার্জি আছে, কিন্তু তাদের কথার মধ্যে কিন্তু বেশিরভাগই আছে কি, আমরা বৈষম্যহীন সমাজ চাই। তো ভোকাবুলারিতে তো আবার ওগুলোই নিয়ে আসছেন। সে কারণে মানুষের মুক্তির আকুতি যেখানে, সেখানেই কিন্তু সবসময় যারা ক্ষমতায় থাকতে চায় তারা মানুষকে প্রতিপক্ষ বলে। আর জনগণের পক্ষে যেহেতু বামপন্থীরা থাকতে চায়, এই জন্য কখনো কখনো এরকম বামপন্থীদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলে। সেটা আমরা কিছু মনে করি না, মনে করি এটাই হওয়া উচিত। কিন্তু এরকম পারসেপশনটা কেন হলো যে আলেমরা আপনাদের প্রতিপক্ষ? কখনোই আলেমরা আমাদের প্রতিপক্ষ ছিল না। খেয়াল করে দেখুন, যখন মাওলানা ভাসানী হেলসিঙ্কিতে গিয়ে তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললেন, তারপর একটা নতুন আমাদের এখানে ট্রেন্ড তৈরি হলো যে ইসলামেও তো সমাজতন্ত্র আছে, তখন আবার ইসলামী সমাজতন্ত্র এরকম কথাও একটা চালু হয়েছিল। তার মানে এটাকে কখনো কখনো ক্যাম্পেইন করা হয়। কারণ আলেমরা কি, আলেমদের একাংশ কি শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেয়নি? সেটা নিয়ে কি কখনো বলা হয়েছিল যে আলেমরা সবাই শেখ হাসিনা পন্থী? বলা হয়েছিল কখনো? বলা তো হয়নি। তো এইরকম আলেমদের অনেকে দলে দলে জাতীয় পার্টির সঙ্গে যুক্ত হয়নি, এরশাদের সঙ্গে গিয়ে যুক্ত হয়নি, হয়েছিল তো। এরশাদের নির্বাচনে জামাত ইসলাম পার্টিসিপেট করেনি, তা কখনো কি বলা হয়েছে এরকম? হয় না। কিন্তু বামপন্থীদেরকে ব্যাপারে এই পারসেপশনটা যে আছে, এটা তো আপনি নিজে স্বীকার করেন। আছে, আমি কজটা বললাম, আমি শুধু পারসেপশনটা আছে এটা বললাম না, আমি কারণটা বললাম। এবং যতদিন পর্যন্ত শোষণ মুক্তির আন্দোলন চলবে, ততক্ষণ পর্যন্ত বামপন্থীদেরকে নানাভাবে এরকম বলা হবে। এর মধ্য দিয়েই বামপন্থীদের মানুষের মুক্তির আকুতিটা তুলে ধরতে হবে। এখন যখন নারী স্বাধীনতার কথা যদি বলি, নারী মুক্তির কথা যদি বলি, সাথে সাথে তাকে তো বাম বানিয়ে ফেলা হবে। আপনি বামপন্থী রাজনীতি থেকে অনেক দূরে, কিন্তু আপনি যে খোলা চুলে ঘুরে বেড়াবেন, এই একটা বোধহয় এরকম বলে ফেলতে পারে, কিন্তু আপনি মুখ আটকাতে পারবেন না। এই কারণে আমরা মনে করি যে মানুষের মধ্যে একটা যুক্তিবাদী মন গড়ে তোলার জন্য একটা সামাজিক আন্দোলনটা খুব দরকার। এই সামাজিক আন্দোলন গড়ে তুললে হবে কি, তখন আপনার সঙ্গে আমার একটা বিতর্ক। এখন যেমন আমরা এনসিপির সঙ্গে বিতর্ক করছি, এই বিতর্কটা একটা সুস্থ বিতর্ক যে তারা এইভাবে দেশটা পরিচালনা করতে চায়, আমরা এইভাবে করতে চাই। কিন্তু যদি ক্যাম্পেইন সাথে সাথে দিয়ে দেয়, ও এরা তো হয়ে যাচ্ছে ফ্যাসিবাদের দোসর। যেমন করে আওয়ামী লীগ আমাদেরকে একদিন ক্যাম্পেইন করেছে, হেড ক্যাম্পেইন আমাদের বিরুদ্ধে, যে আমরা নাকি সব হয় অমুকের দালাল, না হয় তমুকের দালাল অথবা স্বাধীনতা বিরোধী। এখন যদি এনসিপির ভাইরাও আবার আমাদেরকে এরকম বলে, তখন বুঝতে হবে যে আমরা তাহলে কথা বললেই দোসর হয়ে যাই। কিন্তু ভাই, ভিতরে ভিতরে ভাসুরকে যে লালন করেন, এটাকে একটু বলেন। দোসর খুঁজছেন, কিন্তু কার পারপাস সার্ভ করছেন সেটাও একটু বলতে হবে। আচ্ছা, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। রুমিন ফারহানা, আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্রের খসড়া হয়েছে এবং সেটি আসছে 5 আগস্ট। কিন্তু ইন্টারেস্টিং একটি বিষয় আমরা দেখলাম যে সেখানে এই অনুষ্ঠানের জন্য ছাত্র জনতা যাতে আসতে পারে সেজন্য 8 জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। আপনি কিভাবে দেখছেন? না, এখন তো সরকারি পরিবহন ভাড়া নেওয়ার হিড়িক পড়েছে। জামাত শুরু করেছিল, অন্যান্য রাজনৈতিক দলও ট্রেন ভাড়া করছে, এখন সরকার নিজের থেকেই নিজে ভাড়া করছে। ওদের 30 লাখ টাকার উপরে এই ব্যয় হচ্ছে। 16টা ট্রেন, 8 জোড়া মানে 16টি ট্রেন আর কি আসবে যাবে এরকম। সো এই ট্রেনে করে আসলে কারা আসবেন, তারা
কি উদ্দেশ্যে আসবেন বা আদৌ আসবেন কিনা কেউ, সেটাও একটা প্রশ্ন। 2 হলো, যদি যারা সত্যি ইন্টারেস্টেড হবেন শুনতে, তারা হচ্ছেন দলগুলোর যারা পলিসি মেকিং এর সঙ্গে যুক্ত তারা। আমি আপনাকে সত্যি কথা বলি, দলগুলোর যে একেবারে গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে যারা নেতাকর্মী আছেন, তারা কিন্তু এই ঘোষণাপত্রে কি থাকলো বা জুলাই সনদে কোন কোন বিষয়ে ঐক্যমত হলো বা কোন কোন বিষয়ে নোট অফ ডিসেন্ট গেল, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের কি চিন্তাটা? তাদের চিন্তা হলো আমার ছেলেটা চাকরি পাবে কিনা, আমার বাচ্চাটাকে আমি আমার আয়ত্তের মধ্যে যে খরচ সেটা দিয়ে একটা মোটামুটি ভালো শিক্ষা দিতে পারবো কিনা, স্কুলে দিতে পারবো কিনা, কলেজে দিতে পারবো কিনা, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে কিনা। তাদের চিন্তাটা হলো আমার একটা অসুখ হলে আমার কত টাকা পকেট থেকে চলে যাবে, সরকারি হাসপাতালে গেলে আমি একটা ডাক্তার পাবো কিনা, এগুলো না তাদের চিন্তা। বিশ্বাস করেন ঘোষণাপত্রে কি লেখা আছে, সনদে কি থাকবে, এগুলো নিয়ে কারো কোনো আগ্রহ নাই। সো এই 8 জোড়া ট্রেনে কারা আসবেন কারা যাবেন আমি জানি না। আমি জাভেদের মন্তব্য শুনে নেই। দেখেন, সরকারের কাছে যখন আমরা প্রথম দাবি জানালাম যে ঘোষণাপত্রটা দিতে হবে, সরকার বলল দিব, 2 বার বলল দিব, দেয় নাই। এখন শেষ পর্যন্ত দিবে, কিভাবে দিবে? এখন আর শুনতেছি ট্রেন আসবে, ট্রেনে ছাত্র জনতা আসবে। কোন ছাত্র জনতা সেটাও জানি না। তাদের আসলে প্ল্যান কি সেটাও জানি না। এবং এই যে 30 লাখ টাকা রাষ্ট্রের অর্থ অপচয় করার আসলে আমি কোনো মানে দেখি না। ঘোষণাপত্র এটা যেহেতু একটা প্রোক্লামেশন, এটা যারা আপনার ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল তাদেরকে একসাথে নিয়ে সাধারণ জনগণ যারা আসতে চায়, যারা ইন্টারেস্টেড, তারা আসলো, তাদেরকে নিয়ে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি ঘোষণা দিয়ে দিলেই পারতেন। এটার জন্য এত মানে আয়োজন, এত রাষ্ট্রের খরচ, আমি মনে করি এটার কোনো দরকার ছিল আচ্ছা, না। শেষ করে দিতে হবে। রাজিকুজ্জামান রতন, ঠিক এই বিষয়ে আপনার মন্তব্যটা নিয়ে শেষ করে দেব। অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের আকুতির সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছিল। এটা যদি প্রকাশ মানে প্রশাসনিক প্রকাশ ঘটে, তাহলে মানুষ কিন্তু মনে করবে যে আমরা জনগণ কোথায়। ফলে আমরা জনগণকে দেখতে চাই, তার আকুতিটাকে মূল্য দিতে চাই। সাথে সাথে এটাও বলতে চাই, যে জনগণ বুলেটের সামনে দাঁড়াতে পারলো, সেই জনগণ বিনা ভাড়ায় ট্রেনে করে আসতে হবে কেন তাকে? সেই জনগণের মধ্যে তো এই আকুতিটাই তৈরি করতে হবে যে আমরাই অভ্যুত্থান করেছি, আমরাই এটাকে রক্ষা করব। তখন বুঝতে হবে আমরা কি অনেক ডিস্টেন্সে চলে গেলাম। গত 1 বছরের কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা এবং আমাদের ক্রিয়া দুটোর মধ্যে কি ফারাক তৈরি হলো? যেমন বিনা ভাড়ায় ট্রেনে করে নিয়ে আসতে হবে তাদেরকে, এই প্রশ্নের মুখোমুখি আমাদের দাঁড়াতে হবে। জাভেদ কি মনে করেন, ডিস্টেন্স হয়ে গেল নাকি অনেক?